নমস্কার বন্ধুগণ, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম গোবিন্দ গুণিন ও মরা খেকো বুড়ি। গল্পটির লেখক রতন চক্রবর্তী। গল্প পাঠে আমি নিলয় এবং গ্রাফিক্সে অয়ন। বেশি দেরি না করে শুরু করা যাক গোবিন্দ গুণিন ও মরা খেকো বুড়ি। এটি একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প। এটি লেখক রতন চক্রবর্তীর রচিত পৈশাচিক গ্রন্থ থেকে একটি গল্প নেয়া। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক গোবিন্দ গুণিন ও মরা খেকো বুড়ি। ইটস টাইম টু হিয়ার। এই গল্প গোবিন্দ গুণিনের শেষ বয়সের গল্প। এটি গোবিন্দ গুণিনের জীবনের অসংখ্য ঘটনার একটি। আমার এই জীবনে আমি যেসব অদ্ভুত আর রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছি তা একদিনে বলে শেষ করার মতো নয়। বলে থামলেন গোবিন্দ গুণিন। আমরা তাকে ঘিরে বসে আছি। আমরা মানে আমি, সিধু আর দেবা। আমরা এখন শিমুলডাঙ্গা শ্মশানে মরা পোড়াতে এসেছি। ঘনার বাবা মার অনেকের সাথে আমরাও শ্মশানে এসেছি লাশ নিয়ে। শ্মশানে এসেই যে যার কাজে লেগে গেল। সব দাহের আনুষঙ্গিক কাজ করছে সবাই ডোমের সাথে মিলে। শুধু আমরা তিনজন শ্মশানের লাগোয়া ছাতিম গাছটার দিকে এগিয়ে এসেছিল বসবো বলে। এসে দেখি আগেই একজন সেখানে বসে আছে। ইনিই গোবিন্দ গুণিন। সাদা চুল দাড়িতে লোকটাকে অদ্ভুত লাগছে। যেটা আমাদের চমকে দিয়েছে সেটা হলো লোকটার উজ্জ্বল চকচকে দুটো জ্বলন্ত চোখ। এ বয়সে সবার চোখই হয় ঘষা কাচের মতো ঘোলাটে, কিন্তু লোকটার তা নয়। আমরা লোকটাকে অগ্রাহ্য করে তার কাছাকাছি বসে পড়লাম, কিন্তু সিধু আমাদের মধ্যে একটু অন্যরকম। তার ভয় ডর নেই, ভূত দেখার তার বেজায় শখ, কিন্তু এখনো পর্যন্ত তার সে ইচ্ছে পূরণ হয়নি। সে লোকটার নাম ধাম জিজ্ঞেস করতে লাগলো। মনে হচ্ছে সে লোকটার ঠিকুচি কুষ্টি নিয়েই ছাড়বে। লোকটা ভালোভাবেই তার নাম ঠিকানা সব বললেন, যদিও এখন তার আপন বলতে কেউ নেই। সিধু লোকটাকে ধুম করে জিজ্ঞাসা করে বসলো, কাকু, আপনি কি ভূত দেখেছেন? সিধুর কথা শুনে গোবিন্দ গুণিন হাসলেন। তারপর সরাসরি সিধুর প্রশ্নের জবাব না দিয়ে তিনি তার ঘটে যাওয়া ঘটনা বলা শুরু করলেন। আমার বয়স তখন কত হবে, এই 30 কি 35। কবিরাজি করি। কাউকে ভূতে আছড় করলে সেই ভূত তাড়াই। এই করে চলছিল। ঘরে সুন্দরী বউ আর একটা ছেলে। এই ছিল আমার সংসার। কিন্তু আমার এই অশরীরী তাড়াবার যে ক্ষমতা, তার একটা সীমাবদ্ধতা ছিল। তাই আমি আরো ক্ষমতাদার হবার জন্য যোগ্য গুরুর সন্ধানে বেরিয়ে পড়লাম। নানান জায়গায় যাই, আবার বিফল মনোরথ হয়ে ফিরে আসি। কিছুদিন সংসারে থাকি, আবার বের হই। এভাবে চলল কিছুদিন। তারপর একদিন আমি শুনতে পেলুম ঝাঁঝিয়াডাঙ্গার শ্মশানে এক সন্ন্যাসী এসেছেন। খুব নাকি গরম, বিশাল ক্ষমতা। আমি সব ফেলে দৌড় দিলাম ঝাঁঝিয়াডাঙ্গা। স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা। প্ল্যাটফর্মে তেমন লোকজন নেই, একজন কি দুজন লোক। একজনকে জিজ্ঞাসা করে শ্মশানের ঠিকানাটা জেনে নিলাম। আমি যখন প্ল্যাটফর্মের বাইরে এলাম তখন সন্ধ্যা উত্তরে গেছে। বাইরে কোনো যানবাহন নেই, কোনো দোকানপাট কিংবা লোকজন নেই। এক চুলতে পিচঢাল পথ এঁকে বেঁকে চলে গেছে অনেক দূর। আমি সেই পথ ধরে হাঁটতে লাগলাম। আজ পূর্ণিমা, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি হাঁটতেই থাকলাম। হঠাৎ রাস্তার পাশের একটা গাছ তলায় সাদা কাপড় পরা কাউকে বসে থাকতে দেখলাম। আমি উৎসুক হয়ে সেদিকে এগিয়ে গেলাম। দেখি এক বুড়ি বসে আছে। একটা সাদা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে। বুড়ির বয়সে কোনো গাছ পাথর নেই, শরীরের চামড়া ঝুলে গেছে।
আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম, ও বুড়িমা, এখানে কি করছো? যাবে কোথাও? বুড়ি ক্ষণে গলায় বলল, আমি আর পারছি না বাবা, আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে। আমাকে কিন্তু বয়ে নিয়ে যেতে হবে। আমি আর 7-5 না ভেবে বুড়িকে কাঁধে তুলে নিলাম। বুড়ি বেশ হালকা পাতলা। বুড়ি আমাকে তার বাড়ির কথা বলে যেখানে নিয়ে এলো, ওটা সেই শ্মশান। শূন্য শ্মশান, কোথাও কেউ নেই। একটা কুড়ে ঘর, তাতে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। বিস্মিত আমি বুড়িকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিতেই বুড়ি বলল, খিদে পেয়েছে, কিন্তু খাবার পাবো কোথায়? আমি বললাম, কি খাওয়াই বলো তো? বুড়ি যেটা খেতে চাইল তা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমার মনে এই প্রথম সন্দেহ জাগলো, বুড়ি আসলে কোনো মানুষ তো? বুড়ি বলল, বাবা, আমার জন্য সদ্য মরা মানুষের লাশ নিয়ে আয়। আমি আবার শুনে জিজ্ঞেস করলাম, মানে? মরণ আমার, বলছি মরা মানুষের লাশ নিয়ে আয়। জবাব দিল বুড়ি। বলেই উঠে দাঁড়ালো সে। আমার সামনে এসে জ্বলন্ত চোখে আমার চোখে তাকালো। অমনি আমি মনে হয় সম্মোহিত হয়ে গেলাম। হাঁটা দিলাম বুড়ির নির্দেশিত অন্য এক শ্মশানের দিকে, সদ্য মৃত লাশ চুরি করার জন্য। আমি যখন ছাতিমতলা শ্মশানে পৌঁছালাম, ততক্ষণে অনেক কটা লাশ জমে গেছে। ওখান থেকেই একটা চুরি করতে হবে আমাকে। লাশটা কি করে চুরি করলাম তা বলে তোমাদের দৈর্ঘ্য যুক্তি করাবো না। আমি যখন লাশটা নিয়ে মোড়া খাঁকি বুড়ির কাছে ফিরে এলাম, সাথে সাথে চমকে গেলাম। বুড়িকে দেখে মনে হলো একটা পিশাচি পা ছড়িয়ে বসে আছে সে। তার সনের মতো চুলগুলো হাওয়ায় উড়ছে, আর তাকেই ঘিরে আছে 5-6টা কুচকুচে কালো জ্বলন্ত চোখের রাক্ষসী কুকুর। আমাকে দেখেই সব কটা কুকুর দাঁত মুখ খিচিয়ে ডেকে উঠল। আর বুড়ি যখন হাসলো, তার ক্ষীণ দাঁতগুলো ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো। আমার কাঁধে লাশ দেখে বুড়ির চোখ ফুটে উঠেছে পৈশাচিক উল্লাস। আমি বুড়ির সামনে এসে কাঁধ থেকে লাশটা ফেলে দিলাম ওদের মাঝখানে, আর সাথে সাথে মোড়া খাকি বুড়ি আর কুকুরগুলো একসাথে ঝাঁপিয়ে পড়লো লাশটার উপর। তারপর কচকচ করে মারা আর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। চাঁদের আলোয় পরিবেশটা ভয়ঙ্কর আর ভুতুড়ে লাগলো। আমার শরীর শুলাতে লাগলো। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম শ্মশান ভূমিতে। যখন জ্ঞান ফিরল, দেখলাম ঝকঝকে দিন। কোথাও কুকুর, কোথাও বুড়ি, শুধু কুড়ে ঘরটা জানান দিচ্ছে রাতের ঘটনাটা সত্যি। আমি এসেছিলাম সন্ন্যাসীর খোঁজে, আর এসে পড়লাম কিসের পাল্লায়। তবে যাই হোক, বুড়ির হাত থেকে মুক্তি পাওয়া গেল, বাড়ির পথ ধরলাম। কিন্তু তখনও কি জানতাম এই বুড়ি প্রেতিনী, সিন্ধবাদের ভূতের মতো আমার কাঁধে চেপে বসে আমার জীবনটা তছনছ করে দেবে। কটা দিন ভালোই কাটলো। সেদিন ছিল পূর্ণিমা। সন্ধ্যার পর ঘরের দাওয়ায় বসে বাঁশবাগানের মাথায় চাঁদের শোভা দেখছিলাম। আমার বউ ঘরে ছেলেকে পড়াতে বসেছে। সহসা কি জানি কেন আমার চোখ গেল বাড়ির পূর্ব কোণায় চালতা গাছটার তলায়। ওখানে কারা যেন দাঁড়িয়ে আছে। বসা থেকে উঠে এগিয়ে গেলাম। কাছে গিয়ে বুকে রক্ত ছলকে উঠল। হায় ভগবান, সেই মর খাকিটা! তাকে ঘিরে আছে সেই কুকুরের দল। জ্বলন্ত চোখে আমাকে দেখছে। আমাকে দেখে বুড়ি বলল, আমারে খাবার দে,
মিয়াও। সেদিন আমার কি থেকে কি হয়ে গেল, বেশ রেগে গেলাম। চিৎকার করে বললাম, তোমারটা তুমি নিজেই খুঁজে নাও, আমাকে রেহাই দাও। আমার বউ ছেলে আছে, সংসার আছে। থাকবে না, তাহলে হবে তো। বলেই খ্যাক খ্যাক করে হাসলো বুড়ি। আমি কিছু বুঝে ওঠার আগেই বুড়ির রাক্ষসী কুকুরগুলো দৌড়ে গিয়ে আমার ঘরের খোলা দরজা দিয়ে ঢুকে গেল। তারপরে আমার ছেলে আর বউয়ের মরণ চিৎকার ভেসে এলো। নিশ্চয় কুকুরগুলো ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর। হায় ঈশ্বর, আমি সবের হয়ে গেলাম। দৌড়ে ওদের বাঁচাতে যেতে চাইলাম, কিন্তু এক পা নড়তে পারলাম না। হঠাৎ থেমে গেলেন গোবিন্দগুণী। উঠে দাঁড়িয়ে এক দৌড়ে ছাতিম গাছের পেছনের অন্ধকারে হারিয়ে গেলেন। কাউকে দেখে যেন পালিয়ে গেল। ঠিক তখনই আমি দেখলাম একজনকে, একটা বুড়ি, লোল চর্মদেহ, ছোট একটা কাঁঠালি বট গাছের ডালে পা ঝুলিয়ে বসে দাঁত বের করে হাসছে। আমি দেবা আর সিধুকে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, আমি যা দেখছি তোরা কি তাই দেখছিস? ওরা সৌম্য স্বরে বলল, গাছের ডালে বসা বুড়িটার কথা বলছিস? ওদের কথা শুনে বুঝলাম ওরাও তাহলে বুড়িটাকে দেখছে। আমার গাটা শিরশির করে উঠল। নমস্কার বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের গোবিন্দগুণী ও মরা খেকো বুড়ি। আপনাদের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি গল্পটি পছন্দ হয় লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। এই গল্পটি রতন চক্রবর্তীর লেখা। এই গল্পটি মূলত একটি কাল্পনিক গল্প। এই গল্পের প্রত্যেকটি চরিত্র আপনাদের কিরম লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের সাথে দেখা হবে আপনাদের পরের অন্য একটি গল্পতে। আমরা এই বইয়েরই একটি আলাদা গল্প পৈশাচিক পেশ করব পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি গল্পে। আজ আমি নিলয় ছিলাম আপনাদের সঙ্গে, গ্রাফিক্সে অয়ন এবং গল্প পাঠে আমি, এবং বুড়ির চরিত্রে ছিলেন সন্ধ্যা দাস, এবং গোবিন্দের চরিত্রে আমি নিজে। ফ্রম স্টোরি ল্যাঙ্গুয়েজ।